হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে, অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের জন্য, যেখানে আজকে আমি পড়াবো দ্য মডেল মিলিয়নেয়ার বাই অস্কার ওয়াইল্ড। যাই হোক, তোমাদের সঙ্গে ক্লাস 11-এ আমার আগে দেখা হয়নি বা পরিচয় হয়নি। অনেকেই আছো যারা ক্লাস 10-এর মানে আমার তৈরি করা ক্লাস 10-এর ভিডিও দেখেছো এবং আজকে যে ভিডিওটা ক্লাস 11-এর জন্য বানাচ্ছি সেই ভিডিওটা দেখবে, এরকম অনেকেই আছো। আবার অনেকেই আছে যারা আমার আগের কোনো ভিডিও দেখোনি, যারা প্রথম ওই ইমপ্রেশন যাওয়ার জন্য এই ভিডিওটাকে আচমকা খুলে ফেলেছো। যাই হোক, ক্লাস 11 সেমিস্টার 1 এই সেশন অর্থাৎ 2025-26-এর আমি এটাই প্রথম ভিডিও বানাচ্ছি। ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আগের বছরই আমার প্রায় 90% ভিডিও বানানো আছে, নতুন করে আর সেগুলো বানাবো না, কারণ সেগুলো মোর দ্যান এনাফ। যা বানানো আছে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? সেগুলোকে যদি একবার করে দেখে নাও এবং সেই সমস্ত ভিডিওর সঙ্গে সঙ্গে এমসিকিউরও যে প্রশ্নগুলো ওই টপিকগুলোর উপর থেকে হতে পারে সেরকমও সমস্ত কিছু দেওয়া আছে, তার বাইরে কিছু পরীক্ষায় পড়ে না, সমস্ত কিছু করে দেওয়া আছে। সেই ভিডিওগুলোকে যদি তোমরা ভালো করে দেখে নাও তাহলেই মানে তোমাদের কাজ মিটে যাবে। খালি একটা টপিক, আমাকে ইনফ্যাক্ট দুটো টপিক তোমাদেরকে পড়াতে হবে এবারে। একটা টপিক আমি আগের বারই ভিডিওটা বানাইনি, কারণ আমি ভেবেছিলাম যে ওই টপিকটাও হয়তো বাদ চলে যাবে। সেটা হচ্ছে দ্য সামিয়ান মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। যাই হোক, সেটা রয়েছে, সেই ভিডিওটাকে আমাকে বানাতে হবে। আর এই দ্য মডেল মিলিয়নেয়ার যেটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে অস্কার ওয়াইল্ডের, এই টপিকটা। তবে স্কুলগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে তোমাদের যে পোয়েট্রি যেগুলো রয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার, দ্য সেকেন্ড কামিং, তার কোনো পরিবর্তন হয়নি। সেই সমস্ত ভিডিও করা আছে, দেখে নেবে। সমস্ত ভিডিও ইন ডিটেলস করা আছে, প্রশ্ন উত্তরও করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট টেক্সচুয়াল যে গ্রামার সেগুলোও সমস্ত করে দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে অ্যাস্ট্রোলজার্স ডে এবং অমরনাথ এই দুটো করানো আছে। সামিয়ান মাদার ওয়ার্শিপটা আমি করিয়ে দেবো, আর মডেল মিলিয়নেয়ারটা তো অলরেডি আজকে শুরুই করছি। এরও সমস্ত প্রশ্ন উত্তর, গ্রামার সমস্ত ভিডিওই পেয়ে যাবে। একটু হয়তো সময় লাগবে, তবে চিন্তার কিছু নেই। যেগুলো আছে সেগুলোকে পড়ো, সেগুলোকে তৈরি করো। পরীক্ষার আগে মানে পরীক্ষার অনেক আগেই তোমরা বাকিগুলোও পেয়ে যাবে, ঠিক আছে? অনেকেই এই পুরনো ভিডিও দেখছো, আমাকে কয়েকজন কমেন্ট করেছে তাদের পিডিএফ খুলছে না। আসলে আমি খুব একটা এই টেক সেভি না, আমি খুব একটা এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার স্যাপার অতটা ভালো বুঝি না, ঠিক আছে? আমি পিডিএফ করেও ইনফ্যাক্ট পিডিএফ অনেক সময় অ্যাড করা হয় না, ভুলেও যাই। যাই হোক, আমি কারোর পিডিএফ খুলছে না, কি ব্যাপার হয়েছে আমি জানি না। আমি কয়েকদিন ব্যস্তও ছিলাম, ভিডিও করা হয়নি, ইনফ্যাক্ট এগুলোকে খুলে দেখাও হয়নি। একটু ফাঁকা হচ্ছি, আরও দু একদিনের মধ্যে হয়ে যাব। আমি সমস্ত যে পুরনো যে পিডিএফগুলো আছে সেগুলো কেন খুলছে না সেটাও দেখবো, আর যদি না খোলে আমি কিছু একটা ব্যবস্থা করছি, এটা বলে রাখার। পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই, কারণ এ তো কোনো আমার সম্পত্তি না, বানিয়েছি তোমাদের জন্যই, কাজেই অবশ্যই দিয়ে দেব, ঠিক আছে? এবার আসি আজকের পড়ার কথায়। দ্য মডেল মিলিয়নেয়ার বাই অস্কার ওয়াইল্ড একটা অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় গল্প, এবং এই গল্পের উপরে আমাদের 3 নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন সেট হবে। এই ব্যাপারটা নিয়ে একটুখানি কথা বলে নিই। তোমাদের মোট 4টে টপিক আছে: অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য সামিয়ান মাদার ওয়ার্শিপ, অমরনাথ আর দ্য মডেল মিলিয়নেয়ার। এর থেকে যে কোনো 3টে, তার মধ্যে একটা মোটামুটি সবাই জানে, সেটা কোনটা? দেন অ্যাস্ট্রোলজার্স ডে, যেখান থেকে 4 নম্বরের এমসিকিউ সেট হবে। বাকি যে 3টে রয়েছে, দ্য সামিয়ান মাদার ওয়ার্শিপ, অমরনাথ আর দ্য মডেল মিলিয়নেয়ার, এই 3টের মধ্যে থেকে যে কোনো 2টো স্কুল ঠিক করবে তারা কোনটা পড়াবে। বেশিরভাগ স্কুলই আগের বছর তারা এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য সামিয়ান মাদার ওয়ার্শিপ আর অমরনাথ পড়িয়েছিল, কিন্তু এবারে দেখবে বেশিরভাগ স্কুলই সামিয়ান মাদার ওয়ার্শিপটাকে বাদ দিচ্ছে এবং দ্য মডেল মিলিয়নেয়ার। এটা পড়তেও ভালো লাগে, খুব মিষ্টি একটা গল্প, খুব আনন্দের গল্প, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু সামাজিক মেসেজ, কিছু সামাজিক বার্তা এই গল্পটার মধ্যে রয়েছে। এটাই বেশিরভাগ স্কুল পড়াবে। কোনো কোনো স্কুল হয়তো যেহেতু আগের বছর ওই দ্য সামিয়ান মাদার ওয়ার্শিপ
পড়িয়েছে সেটাই হয়তো রাখবে। তবে যে যেটাই রাখুক, আমি ইনফ্যাক্ট আমি এই দুটোই করিয়ে দেবো। যে স্কুল যেটাকে রাখবে তারা সেটাকে পড়বে, বাকিটা পড়বে না। ওকে, মডেল মিলিনিয়ার অস্কার ওয়াইল্ড। গল্পটা বেশ বড়, পড়তে খুব ভালো লাগে, খুব সহজ, এমন কিছু জটিল ব্যাপার না। কয়েকটা থিমকে একটু বুঝে নিলেই গল্পটা খুব সোজা। দুটো পার্টে আমরা পড়বো, আজকে পার্ট 1টা শুরু করব। ওকে, এই গল্পটা পড়ার আগে এই গল্পের যিনি লেখক অস্কার ওয়াইল্ড তার সম্পর্কে আমরা অল্প কিছু জেনে নেব, এবং এই গল্পটার যেগুলো থিম এবং কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে একটুখানি জেনে নেব, তারপরে আমরা মূল গল্পটা শুরু করব। ওকে, এবং দেখবে গল্পটা খুব ভালো লাগবে। চলো শুরু করি। অস্কার ওয়াইল্ড, তার পুরো নাম হচ্ছে অস্কার ফিঙ্গেল ওফ্লার্টি উইলস ওয়াইল্ড। বিশাল বড় নাম, ঠিক আছে? অস্কার ফিঙ্গেল ওফ্লার্টি উইলস ওয়াইল্ড, তাকে সংক্ষেপে বলা হতো অস্কার ওয়াইল্ড। তাই এই অস্কার ওয়াইল্ড ইনি একজন আইরিশ সাহিত্যিক। আয়ারল্যান্ডে তার জন্ম, আয়ারল্যান্ডের ডাবলিন শহরে তিনি 1854 সালে জন্মেছেন, এবং তিনি 1900 সালে ফ্রান্সে মারা যান। অস্কার ওয়াইল্ড যদিও 1854 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1900 খ্রিস্টাব্দে তিনি মারাও যান, মানে তার লেখা তার মাঝখানেই, কিন্তু সে যুগেতেও তিনি যে লেখা লিখেছেন সেই লেখাগুলির প্রাসঙ্গিকতা বর্তমান সমাজ জীবন এবং সমাজ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে তার লেখাগুলি যে সমস্ত সোশ্যাল থিমের উপরে লেখা, সেই বিষয়গুলি বর্তমান সমাজ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য সমগ্র বিশ্বে অস্কার ওয়াইল্ড অত্যন্ত জনপ্রিয় এবং বহুল পঠিত। অস্কার ওয়াইল্ড সম্পর্কে আমাদেরকে কি শর্ট প্রশ্নের জন্য জানতে হবে। অস্কার ওয়াইল্ড, তার পুরো নামটা কি? অস্কার ফিঙ্গেল ওফ্লার্টি উইলস ওয়াইল্ড, এবং তিনি 1854 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। 1900 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সে মারা যান। ইনি একজন নাট্যকার, যাকে বলে প্লে রাইট। ইনি একজন নভেলিস্ট, উপন্যাস লিখতেন, এবং ইনি একজন পোয়েট, কবিতা লিখতেন, আর স্টোরি রাইটার, মানে ছোট গল্পও তিনি লিখতেন। অস্কার ওয়াইল্ড একটা বিশেষ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সমগ্র বিশ্বেতেই একটা সময় আর্ট ফর আর্টস সেক, মানে শিল্প বা শিল্পকর্ম, সেটা শিল্পকর্মের জন্যই করা উচিত, এইরকম একটা আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনটাকে বলা হয় আর্ট ফর আর্টস সেক। এটা হচ্ছে একটা অ্যাস্থেটিক মুভমেন্ট। অ্যাস্থেটিক মুভমেন্ট মানে হচ্ছে নান্দনিকতার একটা আন্দোলন। মানে কোনো কিছুই অর্থের জন্য, বিশেষ করে এই শিল্প সাহিত্য, এগুলো অর্থের জন্য করা উচিত না, এগুলো শিল্প সাহিত্যের জন্যই করা উচিত। কারণ মানুষের যে নান্দনিকতা, তার কোনো অর্থমূল্যে বিচার করা যায় না। শিল্প সাহিত্যের জন্যই করা উচিত, এরকম একটা আন্দোলন, যাকে আমরা বলি আর্ট ফর আর্টস সেক। সেই আন্দোলনটা অস্কার ওয়াইল্ড অত্যন্ত অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মানে তিনি এই আন্দোলনের একজন স্ট্রং ভোটারই ছিলেন। তিনি এই আন্দোলনটাকে মনে প্রাণে সমর্থন করতেন। তোমাদের এটা পরীক্ষায় আসতেই পারে, মানে এটা তো স্কুলে প্রশ্ন হবে, কাজে এরকম প্রশ্ন আসতেই পারে, কোনো মাস্টারমশাই করতেই পারেন যে অস্কার ওয়াইল্ড কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। কারণ এই আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন সাহিত্য এবং শিল্পকর্ম জগতে। আর্ট ফর আর্টস সেক, মানে নান্দনিকতার যে আন্দোলন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন, এবং তিনি এই আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। ঠিক আছে, ইনি একাধিক বিখ্যাত উপন্যাস এবং ছোট গল্প তিনি লিখেছেন। তার মধ্যে দ্য ইম্পর্টেন্ট অফ বিইং আর্নেস্ট, তার অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস, দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। এইটা লিখেই অস্কার ওয়াইল্ড সমগ্র বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। এছাড়াও দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, এটাও একটা অত্যন্ত বিখ্যাত উপন্যাস, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। এছাড়া দ্য আইডিয়াল হাজব্যান্ড, এই তিনটে অস্কার ওয়াইল্ডের তিনটে জনপ্রিয় উপন্যাসের নাম আমি বললাম। এর মধ্যে দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট এবং দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, এটা অবশ্যই মনে রাখবে। আর অস্কার ওয়াইল্ডের লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলোকে চট করে বলে দিই। অস্কার ওয়াইল্ড খুব ফ্লেমবয়েন্ট অ্যাস্থেটিসিজম, তার যে লেখা তার মধ্যে আমরা দেখি একটা নান্দনিকতার উজ্জ্বল উপস্থিতি। ফ্লেমবয়েন্ট অ্যাস্থেটিসিজম মানে হচ্ছে নান্দনিকতা, মানে নান্দনিকতা মানে হচ্ছে কালচার, সেই কালচার বা নান্দনিকতার খুব উজ্জ্বল উপস্থিতি তার প্রত্যেকটি লেখনীর মধ্যে পাওয়া যায়। এই ফ্লেমবয়েন্ট অ্যাস্থেটিসিজম, এটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের লেখার প্রথম বৈশিষ্ট্য। এবং তিনি খুব সূক্ষ্ম সুন্দর ল্যাঙ্গুয়েজ বা ভাষার ব্যবহার করতেন। অস্কার ওয়াইল্ডের বেশিরভাগ কথারই
যে ভাষা তিনি ব্যবহার করতেন তার দ্বৈত মানে হয়, মানে প্রথমে পড়ে একরকম মানে মনে হয় কিন্তু ভেতরে মানে লেখাগুলোর অন্তর্নিহিত অর্থ অন্য হয়। খুব সুন্দরভাবে অস্কার ওয়াইল্ড তার প্রত্যেকটি লেখার মধ্যে তার এই ল্যাঙ্গুয়েজে যে পারদর্শিতা, তার যে ভাষাগত যে দক্ষতা তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা যখন পড়বো তখন দেখতেই পাবে যে তার ভাষার ব্যবহার, ভাষা কিন্তু খুব সোজা, কোনো জটিলতা নাই, খুব ক্রিপস এবং স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কোনো রকম ভান ভনিতা পছন্দ করতেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড গল্পতে ঢুকে পড়তেন বা স্ট্রেট ফরওয়ার্ড ভাষার ব্যবহার করতেন, কিন্তু প্রত্যেকটি কথার মধ্যেই দুটো করে মানে থাকে, এর জন্য পড়তেও খুব ভালো লাগে এবং যারা বোঝে তারা অস্কার ওয়াইল্ডকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে। ঠিক আছে, অস্কার ওয়াইল্ড মানে কোনো হালকা চালে পড়ার বিষয় না, অস্কার ওয়াইল্ডকে খুব মন দিয়ে পড়তে। অস্কার ওয়াইল্ডের অন্যতম যেটা বিখ্যাত কোয়ালিটি সেটা হচ্ছে তার শ্রুড সোশ্যাল অবজারভেশন। তিনি আমাদের সমাজেতে প্রচুর আচার আচরণ, প্রচুর ধ্যান ধারণা প্রচলিত, সেগুলোর অনেক কিছুই তার কোনো মানে নেই, যুক্তিহীন, কিন্তু সেগুলোকে আমরা খুব মেনে চলি। সেই সমস্ত সামাজিক যেগুলো কুপ্রভাব বা সোশ্যাল যে সমস্ত ইনজাস্টিস বা সোসাইটির কিছু ফলস অবজারভেশন বা ফলস নোশন, তাকে তিনি খুব সূক্ষ্মভাবে তার গল্প এবং উপন্যাসে সমালোচনা করেছে। এগুলো হচ্ছে অস্কার ওয়াইল্ডের লেখার কিছু কোয়ালিটিস। এরপরে চলে এসো, মানে এইটুকু জানলে আমাদের অস্কার ওয়াইল্ড সম্পর্কে পরীক্ষা পারপাস তোমাদের জন্য যথেষ্ট। এরপরে চলে এসো দ্য মডেল মিলিয়নেয়ার, এই গল্পটা সম্পর্কে। অস্কার ওয়াইল্ডের দ্য মডেল মিলিয়নেয়ার এই গল্পটি 1887 সালের জুন মাসে দ্য ওয়ার্ল্ড বলে একটা খবরের কাগজে প্রথম প্রকাশিত হয়। পরে লেটার ইনক্লুডেড ইন দ্য অ্যান্থোলজি লর্ড আর্থার সেভিলস ক্রাইম অ্যান্ড আদার স্টোরিজ, তারপরে একটা গল্পের সংকলন, সেই গল্পের সংকলনটার নাম হচ্ছে লর্ড আর্থার সেভিলস ক্রাইম অ্যান্ড আদার স্টোরিজ। এই গল্প সংকলনে এই গল্পটিকে প্রকাশ করা হয়। ওকে, দ্য মডেল মিলিয়নেয়ার এই গল্পটার যেটা থিম সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কি থিম? যে ক্রিটিসিজম অন সোশ্যাল ভ্যালু অ্যান্ড পারসেপশন অফ ওয়েলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এই গল্পের যেটা মূল বিষয় সেটা হচ্ছে অর্থের মাধ্যমে মানুষের গুরুত্ব বিচার করা এবং মানুষের সৌন্দর্যের মাধ্যমে তার গুরুত্ব বিচার করার একটা সামাজিক প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে, তাদের এগেনস্টে এই গল্পটা লেখা হয়েছে। মানে অস্কার ওয়াইল্ড এই গল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে শুধুমাত্র অর্থই একটা মানুষের গ্রহণযোগ্যতার একমাত্র কারণ হতে পারে না, এবং দর্শন, যেটা আমরা বলি পয়লে দর্শনধারী ফির গুণ বিচারী, সেটা কখনোই কাম্য হওয়া উচিত না। তাই এইটুকু মনে রাখলে আমরা এই গল্পের যেটা বেসিক থিম এবং অস্কার ওয়াইল্ডের লেখন শৈলী সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে গেলাম। এরপরে চলো আমরা গল্পটা শুরু করি। গল্পটা খুব মজার। ঠিক আছে, গল্পটা প্রথমেই শুরু হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা লাইন দিয়ে, একদম সোজাসুজি অস্কার ওয়াইল্ড একদম গল্পের মূল যে বিষয়ের উপর তার এই গল্প, সেটাকে একদম প্রথমেই তিনি পয়েন্ট আউট করছেন। এটা অস্কার ওয়াইল্ডের লেখার একটা অন্যতম প্রধান গুণ। তিনি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বা ভনিতা করেন না, তিনি স্ট্রেট যে বিষয়টা নিয়ে তিনি বলতে চান সেই বিষয়টাকেই সরাসরি আক্রমণ করেন, এবং এই গল্পেরও সেই বৈশিষ্ট্যটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। যে কথাটা তিনি পরবর্তী গোটা গল্পটাতেই বিশ্লেষণ করবেন সেটা একদম প্রথমেই তিনি আমাদের সামনে তুলে ধরছেন। চলো দেখি তিনি কিভাবে গল্পটা শুরু করছেন। আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো। যদি না তুমি বিত্তবান হও তাহলে সুপুরুষ হয়ে লাভ নেই। অসাধারণভাবে গল্পটা শুরু হচ্ছে। আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো। যদি না তোমার অর্থ থাকে বা যদি না তুমি বিত্তবান হও, তোমার এই সুপুরুষ হয়ে সুন্দর দেখতে হয়ে কোনো লাভ নেই। তার কারণ অর্থই আমাদের সমাজের মূল চালিকা শক্তি, এবং অর্থের বিচারেই আমরা একটা মানুষের কোয়ালিটি বা গুণকে বিচার করি। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আরও একটা অসাধারণ কথা, ইনফ্যাক্ট অস্কার ওয়াইল্ডের এই সমস্ত কথাগুলোকে প্রভাব আকারেও ব্যবহার করা হয়। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। প্রেম এটা ধনীদের জন্য, আর বেকারদের জন্য প্রেম না। মানে প্রেম ধনীদের বিষয়, বেকারদের এই প্রেমেতে কোনো কাম নেই বা কম্য নেই। যারা ধনী তারা এইসব প্রেম ভালোবাসা এইসবের অধিকারী, আর যারা বেকার, যারা চাকরি বাকরি করে না, যাদের পকেটে পয়সা নাই, এইসব প্রেম ঠেম তাদের জন্য না।
তারা পয়সার সন্ধানে আগে ছুটুক, প্রেমের কথা পরে ভাববে। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। যারা গরিব তাদেরকে বাস্তবসম্মত মানে বাস্তববোধ সম্পন্ন এবং প্রোজাইক মানে আনইমোশনাল এটা হতে হবে। প্র্যাগমেটিক, প্রোজাইক মানে হচ্ছে প্র্যাগমেটিক বা আনইমোশনাল। যাদের অর্থ নাই, যারা দরিদ্র, তাদেরকে বাস্তব জ্ঞান সম্পন্ন হতে হবে এবং তাদের মধ্যে কোনো রকম ইমোশান বা ভাব ভালোবাসার গল্প, দয়া, মায়া, করুণা, এই সমস্ত ফাইনার ফিলিংস এগুলো থাকলে চলবে না। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে সারা বছরের একটা রোজগার থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অস্কার ওয়াইল্ড প্রথমেই আমাদের সমাজে যেটা সবথেকে বড় বিচার করার পরিমাপক অর্থ, সেটাকে কিন্তু হিট করছেন। তিনি বলছেন যে বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নেই যদি না তোমার একটা চিরস্থায়ী বা পার্মানেন্ট ইনকামের জায়গা। These are the great truths of modern life which Huey Erskine never realized. এই সত্যটা হিউই আরস্কিন, অনেকে বলেন হিউগি, এটা অরিজিনালি ফরাসি উচ্চারণ, HUGHI, এটা হিউই হয়, আবার এটা হিউগিও হয়, ঠিক আছে। এই গল্পে আমরা 4-5টা মুখ্য চরিত্র পাবো এবং তার মধ্যে প্রধান চরিত্র, যাকে আমরা বলি গল্পের প্রোটাগনিস্ট বা গল্পের মুখ্য চরিত্র, মেন ক্যারেক্টার, তার নাম হচ্ছে হিউই আরস্কিন বা হিউগি আরস্কিন। তা এই সত্যটা মানব জীবনের বা সমাজ জীবনের এই সত্যটা সম্পর্কে হিউই আরস্কিন সম্পূর্ণ অজ্ঞাত ছিল। হিউই আরস্কিনের ধারণা ছিল না যে পয়সা না থাকলে সমাজ জীবনে মানুষের কোনো দাম নেই। পুয়ার হিউই, হায় রে বোকা হিউই। পুয়ার হিউই মানে হিউই হচ্ছে একজন বোকারাম, বোকারাম হিউই। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। বুদ্ধি খাটালে বা একটু চিন্তাভাবনা করলে এটা স্বীকার করতে আমরা বাধ্য, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, তার কোনো গুরুত্বই নাই। এই সমাজ জীবনে হিউই বা হিউগির কোনো গুরুত্ব নাই। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন হিজ লাইফ। সে তার সারা জীবনে কোনো অসাধারণ কথাও বলেনি, আবার খুব একটা খারাপ কথাও বলেনি। মানুষ খুব ভালো কাজ করলে তার কথা মনে রাখে, খুব খারাপ কাজ করলে তার কথা মনে রাখে। হিউই সে সারা জীবনে খুব অসাধারণ কোনো কথা বা বক্তব্যকেও প্রকাশ করেনি, আবার খারাপ কোনো কথা তাও সে বলেনি। সে একটা মধ্যবিত্ত মানুষ, মিডিওকার মেন্টালিটির মানুষ। এই জন্য মধ্যবিত্তের এই সমাজে কোনো গুরুত্ব নেই, হিউইরও কোনো গুরুত্ব নেই। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল অ্যান্ড হিজ গ্রে আইজ। কিন্তু হিউইর একটা অসাধারণ গুণ ছিল, কি সেটা? হিউইকে অসাধারণ সুন্দর দেখ। উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল অ্যান্ড হিজ গ্রে আইজ। তার আমরা দেখছি কোকড়া বাদামি চুল, তার যে চেহারা সেটা একদম ঝকঝকে সুন্দর এবং তার চোখগুলো ধূসর চোখ, সব মিলে হিউই অসাধারণ সুন্দর দেখতে। সো হিউই ইজ আ গুড লুকিং পার্সোনালিটি। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি। হিউই খুব সুন্দর যেহেতু দেখতে, সে সমাজের সমস্ত পুরুষ এবং মহিলা, পুরুষ মহিলা উভয়ের কাছেই সে অত্যন্ত জনপ্রিয় এবং তার সমস্ত গুণই আছে এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি। খালি সে অর্থ কিভাবে রোজগার করতে হয় সেই গুণটি তার নেই। হিউইকে অসাধারণ সুন্দর দেখতে, সমস্ত পুরুষ মহিলা নির্বিশেষে তাকে খুব ভালোবাসে, তাকে খুব পছন্দ করে। হিউইর সব গুণ আছে, খালি যে গুণটা সমাজ জীবনে টিকে থাকার জন্য, সমাজ জীবনে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য দরকার, মেকিং মানি, অর্থ তৈরি করা বা অর্থের মালিক হওয়া, হিউই খালি সেই গুণটা থেকে বঞ্চিত। হিউইর কোনো অর্থ নেই। হিজ ফাদার হ্যাড বিকুয়েথড হিম হিজ ক্যাভালরি সোর্ড অ্যান্ড এ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউম। উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ বাবা মরে যাওয়ার পরে হিউই যে সম্পত্তির মালিক হয়েছে সেটা হলো হিজ ক্যাভালরি সোর্ড। তার বাবার একটা ওই অশ্বারোহী বাহিনীর তরবারি, তার বাবা হয়তো কোনো অশ্বারোহী যোদ্ধার দলে তিনি কাজ করতেন, তার একটা তরবারি বা তরোয়াল সেখান থেকে তিনি পেয়েছিলেন। সেই তরবারিটি উত্তরাধিকারী সূত্রে হিউই পেয়েছে। আর কি পেয়েছে? এই হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউম। 15 ভলিউমে বা 15টা খণ্ডে
পেনিনসুলার যুদ্ধ একটা বিখ্যাত যুদ্ধ, যেটা ওই নেপোলিয়ন বোনাপার্টের সময়ে হয়েছিল, আমরা বলি ফার্স্ট স্প্যানিশ ওয়ার। সেই ফার্স্ট স্প্যানিশ ওয়ার বা পেনিনসুলার যুদ্ধের উপরে 15 খণ্ডে একটা বইটার নামও হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার। এই বইটা হিউই উত্তরাধিকার সূত্রে পেয়েছে, অর্থাৎ হিউই তার বাবার কাছ থেকে কোনো অর্থ পায়নি, সে পেয়েছে একটা তরোয়াল এবং 15টা বই। সেই বইগুলি পেনিনসুলার যুদ্ধের উপর। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, পুট দ্য সেকেন্ড অন এ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। হিউই প্রথমটিকে অর্থাৎ ওই তরোয়ালটিকে সে তার লুকিং গ্লাস বা আয়নার উপরে ঝুলিয়ে রেখেছে। কি করবে? আয়নার উপরে তরোয়ালটাকে ঝুলিয়ে রেখেছে। অ্যান্ড পুট দ্য সেকেন্ড অন এ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিস ম্যাগাজিন। এবং দ্বিতীয়টিকে অর্থাৎ এই 15 খণ্ডের এই পেনিনসুলার ওয়ার, সেই ইতিহাস পেনিনসুলার ওয়ারের উপরে যে ইতিহাস বই সে 15টা খণ্ডে পেয়েছে, সেই বইগুলিকে সে রাফস গাইড, এখানে রাফস গাইড তার রেফারেন্স দেওয়া আছে, অ্যান্ড অ্যানুয়াল পাবলিকেশন ডিভোটেড টু হর্স রেসিং, ঘোড়দৌড় সম্পর্কে বা ঘোড়দৌড়ে বাজি কীভাবে ধরতে হয় সেই সমস্ত নিয়মকানুন সম্বলিত একটা বই, যার নাম হচ্ছে রাফস গাইড। আর বেইলিজ ম্যাগাজিন হচ্ছে একটা কমা সংবাদপত্র বা প্রকাশনা, সেরকম দুটো বইয়ের মাঝখানে সে এই 15টি বইকে একটা তাকেতে গুজে রেখেছে। মানে অ্যান্ড লিভড অন 200 a year দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম। হিউইর ইনকাম কি, মানে হিউই কোন অর্থের মাধ্যমে বেঁচে থাকে? তার এক পিসি বা মাসি, ওল্ড আন, তার এক বৃদ্ধ পিসি বা মাসি তাকে বছরে 200 পাউন্ড করে দেয়, সেই 200 পাউন্ডের উপরেই তার এই বেঁচে থাকা। হিউই তার ওই পিসি বা মাসির থেকে বছরে 200 পাউন্ড করে পেত, তার মাধ্যমেই হিউই গোটা বছরটাকে কাটাতো। হি হ্যাড ট্রাইড এভরিথিং, রোজগারের জন্য হিউই সব কিছু চেষ্টা করেছে। হিউই রোজগার করার জন্য সমস্ত রকম চেষ্টা সে করেছে। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বেয়ার্স। সে 6 মাস স্টক এক্সচেঞ্জ বা শেয়ার যেখানে কেনা বেচা হয় সেখানে সে কাজ করেছে, কিন্তু সেখানে তার মতো একটা অকর্মণ্যের কী দরকার আছে? শেয়ার মার্কেটে আমরা দেখি যে অনেক বড় বড় লোক, অনেক ধনী ব্যক্তি সেখানে অর্থ খাটায়, সেখানে হিউইর মতো একটা চুনোপুটির কী দাম আছে? এই বাটারফ্লাইটা একটা ব্যঙ্গোক্তি। এখানে অস্কার ওয়াইল্ড খুব সূক্ষ্মভাবে একটা ব্যঙ্গ করছেন যে হিউইর কাছে কোনো পয়সা নেই, সে একটা বাটারফ্লাই, সে স্বপ্ন দেখে। বাটারফ্লাই এটা স্বপ্নের সঙ্গে যেরকম একটা বাটারফ্লাই, এইরকম একটা কল্পনার জগতের লোকের এই যে বুল অ্যান্ড বেয়ার। শেয়ার মার্কেটেতে 2 শ্রেণীর ব্যবসায়ী পাওয়া যায়, বুল এবং বেয়ার। বুল মানে আমরা বলি ষাঁড়, মানে যারা সবসময় পজিটিভ চিন্তা করে এবং সেখানে পয়সা খাটায়, আর বেয়ার ভালু, যেটা নেগেটিভ চিন্তা করে সেরকমভাবে পয়সা খাটায়। এরকম বুল আর বেয়ার মানে অনেক বিশাল বড় বড় অর্থশালী ব্যক্তি, সেই বুল অ্যান্ড বেয়ার, তাদের মাঝখানে হিউই একটা বাটারফ্লাই বা কল্পনাপ্রবণ চুনোপুটি। কাজেই ন্যাচারালি সে শেয়ার মার্কেটে সাকসেসফুল হতে পারে। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটিল লঙ্গার বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সুসাং। সে বেশ কিছুদিন চায়ের ব্যবসাও করতে গেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে পিকো আর সুসাং এই সমস্ত চায়ের অত্যাচারেই সেই ব্যবসাও ছেড়ে দিয়েছে। পিকো হচ্ছে হাই গ্রেড ব্ল্যাক টি, একটা খুব উন্নত জাতের কালো রঙের চা। আর সুসাং হচ্ছে একটা চাইনিজ টি, যেটা এ কাইন্ড অফ ব্ল্যাক টি মেড ফ্রম দ্য টেন্ডার লিভস। খুব কচি পাতা থেকে এই কালো রঙের এই চাটাকে বানানো হয়, চাইনিজরা বানান। তা হিউই বেশ কিছুদিন চায়ের যে মার্চেন্ট বা চা ব্যবসায়ী রূপেও কাজ করেছিল, কিন্তু এই পিকো চা, সুসাং চা কি সে সমস্ত জিনিস, সেগুলো খায় না মাথায় মাখে, সেগুলো কেমন দাম, কীরকমভাবে তৈরি করতে হয়, হিউইর এসব কিছুই মাথায় ঢোকেনি। অল্প দিনের মধ্যে সে ব্যবসাও হিউই গুটিয়ে ফেলেছে। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি। তারপরে আমরা দেখছি সে ড্রাই সেরি হচ্ছে এক ধরনের মদ, সেই মদকে সে বিক্রিরও ব্যবসা শুরু করেছিল। দেখো সেরির রেফারেন্সও দেওয়া আছে। ড্রাই সেরি এ টাইপ অফ স্প্যানিশ ফর্টিফাইড ওয়াইন মেড ফ্রম হোয়াইট গ্রেপস হুইচ স্টিমুলেটস দ্য অ্যাপেটাইট। খাবার আগে সাদা আঙুর দিয়ে এক ধরনের মদ তৈরি করা হয়, যেটা স্প্যানিশরা বেশি তৈরি করেন, সেই সেরি মদের ব্যবসাও সে কিছুদিন করেছিল। দ্যাট ডিড নট অ্যান্সার, কিন্তু সে ব্যবসাতেও সে সফল হয়নি। দ্যাট ডিড নট অ্যান্সার মানে তাতেও সে কিছু সফলতা পায়নি।
দ্য সেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই। এই যে সেরি, সেটা তার জন্য খুবই কড়া বা খুবই শুষ্ক ছিল। সে ড্রাই সেরিরই ব্যবসা করছিল, কিন্তু এই ড্রাই সেরি তার হজমের সাধ্যি নাই। এই ড্রাই সেরি তার জন্য অত্যন্ত কড়া হয়ে গেছিল। এই ব্যবসাটাও সে করে উঠতে পারে। আলটিমেটলি হি বিকেম নাথিং, এ ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। শেষ পর্যন্ত সে আর কিছুই করে উঠতে পারলো না। সে একটা অকর্মণ্য, আনন্দে থাকা, মানে সবসময় সে আনন্দে থাকে, এবং ইনএফেকচুয়াল, যাকে দিয়ে কোনো কাজ হয় না, যার কোনো এফেক্ট নাই, সেরকম একটা যুবকে পরিণত হলো, যাকে দেখতে খুব সুন্দর কিন্তু যার কোনো কাজ নাই বা যার পকেটে কোনো অর্থ নাই। আলটিমেটলি হিউই নিজেকে পেল কি অবস্থায়? সে দেখতে খুব সুন্দর কিন্তু পকেটে কোনো পয়সা নেই। তাকে কেউই, সবাই তাকে পছন্দ করে কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয় না। টু মেক ম্যাটার ওর্স হি ওয়াজ ইন লাভ। আরও সর্বনাশ ব্যাপার হচ্ছে, মানে এই সমস্ত পয়সা নাই সে তো তাও মানা যায়, এর আবার পয়সা নাই অথচ ভালোবাসা আছে। টু মেক ম্যাটার ওর্স হি ওয়াজ ইন লাভ। ব্যাপারটাকে আরও খারাপ করার জন্য, মানে পয়সা নাই এটা তো একটা খারাপ বিষয় বটেই, সেটাকে আরও খারাপ করার জন্য আমরা দেখছি হিউইর জীবনে আবার প্রেমও আছে। খুব মজার ছলে লেখক এখানে বলছেন যে, মানে তিনি বলতে চাইছেন যে যার পয়সা নাই তার প্রেম করারও যেন কোনো অধিকার নেই। মানে এটা তিনি বলছেন না, সমাজ এটা ঠিক করে দিয়েছে, যার পয়সা নাই তার প্রেম করারও অধিকার নাই। কিন্তু হিউই সেই ভুল কাজটি করে ফেলেছে, তার পয়সা নাই অথচ সে প্রেম করে বসেছে। দ্য গার্ল হি লাভড was Laura Martin, the daughter of a retired colonel who had lost his temper and his digestion in India and had never found either of them again. যাকে সে ভালোবেসেছে সে একজন রিটায়ার্ড কর্নেলের মেয়ে লরা মার্টন, তাকে সে ভালোবেসেছে। আর এই কর্নেল, তিনি তার রাগ এবং তার হজম শক্তি দুটোই, ইন্ডিয়া বা ভারতে তিনি কোনো এক সময় গেছিলেন, যুদ্ধের সুবাদেই হয়তো তাকে যেতে হয়েছিল, এবং সেখানে তিনি দুটোই খুইয়ে এসছেন এবং কোনোদিনই সেগুলোকে আর উদ্ধার করতে পারেন। সুন্দর করে অস্কার ওয়াইল্ড হিউইর প্রেমিকার অবস্থা আমাদের সামনে তুলে ধরছে। হিউইর যে প্রেমিকা সে হচ্ছে লরা মার্টন। লরা মার্টন হচ্ছে ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল, একজন কর্নেল, মানে সৈন্যদলের বেশ উঁচু পদ, সেই কর্নেল, তিনি রিটায়ার্ড করেছেন, চাকরি থেকে অবসর নিয়েছেন। সেই কর্নেলের মেয়ে হচ্ছে এই লরা মার্টন, এবং এই কর্নেল কোনো এক সময় ইন্ডিয়া গেছিলেন বা ভারতে এসেছিলেন, এবং সেখানেতে তিনি তার রাগ এবং তার হজম শক্তি দুটোকেই হারিয়ে ফেলেছেন। শর্ট প্রশ্ন আসে যে কী কী হারিয়েছেন কর্নেল, সেটা হচ্ছে লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, এবং কোনোদিনই সেগুলোকে আর উদ্ধার করতে পারেনি। লরা অ্যাডোর্ড দেম অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস। লরা, এই তার প্রেমিকা, হিউইকে খুব ভালোবাসে, অ্যাডোর দেম, তাকে খুব স্নেহ করে এবং ভালোবাসে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিং। আর হিউই তার প্রেমিকাকে এত ভালোবাসে, সে প্রেমিকার যে জুতো, সেই জুতোর যে ফিতে, সেই ফিতেটাতেও সে চুমু খেতে পারে। হিউই, আমরা দেখি হিউইর প্রেমিকা লরা হিউইকে অত্যন্ত স্নেহ করে, তাকে খুব ভালোবাসে। আর হিউই তার প্রেমিকা লরাকে এতটাই ভালোবাসে, সে লরার হাতে চুম্বন করে না, সে লরা যে জুতো পরে সেই জুতোর যে ফিতে, তাকেও সে দরকারে চুম্বন করতে পারে। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম। তারা এই সমগ্র লন্ডনের সবথেকে সুন্দর জুটি, গোটা লন্ডনেতে সবথেকে যে সুন্দর জুটি, হিউই এবং লরা দুজনেই খুব সুন্দর দেখতে, এরা হচ্ছে লন্ডনের সবথেকে সুন্দর কাপল বা সবথেকে সুন্দর যুগল বা জুটি। নট এ পেনি পিস বিটুইন দেম, কিন্তু তাদের দুজনের কাছেই কানা করিও নেই, কপরদক্ষিণ। কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট। এই কলোনেল, মানে এই লরার বাবা, সে হিউইকে খুব পছন্দ করে, কিন্তু যখনই হিউই বিয়ের কথা বলে তাতে কলোনেল মোটেই কান দেয় না। মানে হিউইকে সে পছন্দ করে, কিন্তু হিউই যেহেতু পয়সা নেই, অর্থ নেই, এবং কর্নেল যেহেতু জানে যে অর্থটাই জীবনের সব, কাজেই হিউই যতই এই প্রেম প্রস্তাব দিক বা বিবাহের প্রস্তাব দিক, যতই অনুনয় বিনয় করুক, কর্নেল কিন্তু তাতে মোটেই কান দেন না। কাম টু মি মাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, হি ইউজ টু সে। যখন তোমার কাছে 10,000 পাউন্ড থাকবে তখন তুমি আমার কাছে এসো এবং তখন
এই লড়াকে বিয়ের ব্যাপারে তোমার কথা আমি শুনবো। যখন তুমি 10,000 পাউন্ড জোগাড় করতে পারবে, যেদিন তুমি পারবে সেদিন তুমি তোমার আর লড়ার বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে এসো। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লাম অন দোজ ডেজ অ্যান্ড হ্যাড টু গো টু লড়া ফর কনসোলেশন। এবং যে সমস্ত দিনে কর্নেল হিউইকে এই সমস্ত কথা বলেন, সেই সমস্ত দিনে আমরা দেখি হিউই খুব দুঃখিত হয়। গ্লাম হচ্ছে সরো, স্যাড। হিউই খুব দুঃখিত হয় এবং সে তখন সান্ত্বনার জন্য তার প্রেমিকা লড়ার কাছে যায়। লড়া হিউইকে খুবই ভালোবাসে, সে সান্ত্বনা দেয় যে একদিন তোমারও পয়সা হবে, এইসব হয়তো বলে। যাই হোক, হিউই আমরা দেখছি সান্ত্বনার জন্য লড়ার কাছে যায়। ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক হোয়ার দ্য মার্সন লিভড, হি ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ট্রেভর। দিন সকালে হিউই আমরা দেখছি হল্যান্ড পার্ক যাচ্ছে। হল্যান্ড পার্কে তার প্রেমিকা লরা মার্টনের বাড়ি, সেখানে যাচ্ছে এবং পথে যেতে যেতে সে হঠাৎ ওই মার্টনদের বাড়ি যাওয়ার আগে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অ্যালান ট্রেভর, তার বাড়িতে আমরা দেখছি হিউই ঢুকে পড়ল। ট্রেভর ওয়াজ এ পেইন্টার। এই ট্রেভর সে একজন পেইন্টার, মানে চিত্রকর, মানে চিত্রশিল্পী, যে ছবি আঁকে। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওএডেজ। এবং খুব মজার ছলে অস্কার ওয়াইল্ড বলছে এই ছবি আঁকার ব্যাপারটাতে কেউই পিছিয়ে নাই। সেই সময়, যে সময় অস্কার ওয়াইল্ড লিখছেন এই লেখাটা, সে সময়ে ঘরেতে ঘরেতে চিত্রকর। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওএডেজ। নাওএডেজ এখনকার কথা বলা হচ্ছে না, সেই সময়ের কথা বলা হচ্ছে যে এখনকার সময়ে, মানে সেই সময়ে সবাই চিত্রকর, মানে প্রত্যেক ঘরেতেই একটা করে চিত্রকর পাওয়া যাবে। সব থেকে মানে সুবিধাজনক পেশা সেটা হচ্ছে চিত্রকর, সবাই ছবি আঁকে। তা ট্রেভর সে একজন পেন্টার, কিন্তু এই ট্রেভর অন্যদের মতো না, এ একটু উঁচু দরের ছবি আঁকে বা উঁচু দরের পেন্টার। কেন দেখো সেটা বলে দিচ্ছে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্ট আর রেদার রেয়ার। অ্যালান ট্রেভর একজন চিত্রকর, কিন্তু যেটা বলছিলাম যে সে সময় ঘরে ঘরে চিত্রকর, কিন্তু অ্যালান ট্রেভরের পরিচয়টা শুধুমাত্র এখানেই না। হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট আর রেদার রেয়ার। সে শুধুমাত্র চিত্রকর নয়, সে একজন শিল্পী। এবং শিল্পী, চিত্রকর ঘরে ঘরেতেই পাওয়া যায়, কিন্তু শিল্পী পাওয়াটা যথেষ্টই কঠিন। পার্সোনালি হি ওয়াজ আ স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ আ ফ্রেকেল ফেস অ্যান্ড আ রেড র্যাগ বিয়ার্ড। এই অ্যালান ট্রেভর একটুখানি কর্কশ ধরনের একজন লোক, আর তার গোটা মুখ সেটা হচ্ছে ফ্রেকেল মানে হচ্ছে বলি রেখা, গোটা মুখেতে অনেক দাগ রয়েছে, একটু যেন বয়স্ক, চামড়া ঠামড়া একটু কুচকে গেছে, 2-4টে বলি রেখা পড়েছে। অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড, এবং তার একটুখানি লালচে ধরনের রুক্ষ দাড়িও রয়েছে। Okay. However, when he took up the brush, he was a real master and his pictures were eagerly sought after. কিন্তু এই বলিরেখা সম্পন্ন একটু এই কর্কশ লোকটা যখন হাতে ব্রাশ বা তুলি নেয়, তখন সে অসাধারণ একজন শিল্পী এবং তার ছবি সমগ্র এই সমস্ত সমাজের সমস্ত লোকজনই সেগুলোকে পেতে চায় বা সংগ্রহ করতে চায়। He had been very much attracted by Hughie at first, it must be acknowledged, entirely on account of his personal charm. অ্যালান ট্রেভর প্রথম দিন থেকে হিউইকে বেশ পছন্দ করে। হিউই দেখতে শুনতে ভালো, পয়সা না থাক দেখতে শুনতে ভালো, কথাবার্তা মোটামুটি ঠিকঠাকই বলে। প্রথম দিন থেকেই অ্যালান ট্রেভর হিউইকে বেশ পছন্দ। অনলি পিপল এ পেন্টার শুড নো, একটা চিত্রকর সেই লোককেই জানবে। হি ইউজ টু সে বলতো, আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল, পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু। সেই ধরনের লোক যারা একটুখানি সুন্দর কিন্তু স্বল্প বুদ্ধি সম্পন্ন, অথবা যাদের সঙ্গে কথা বলে খুব সুখ পাওয়া যায়, অথবা যাদের দিকে তাকালে বেশ একটা শিল্পকর্ম দেখে যেন মনে হয়, সেই সমস্ত লোকেদের সঙ্গেই শিল্পীদের কথা বলা দরকার। মেন হু আর ড্যান্ডিজ অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড, অ্যাটলিস্ট দে শুড ডু সো। সেই সমস্ত মানুষ যারা খুব ফ্যাশনেবল বা ফুলবাবু, ড্যান্ডিজ হচ্ছে ফ্যাশনেবল, যারা খুব কেতাদুরস্ত, খুব ফ্যাশনেবল। আর ওমেন হু আর ডার্লিং, আর মেয়ে, সেই সব মেয়ে যারা খুব এটিকেট বা কেতা কায়দা মানে, তারাই রুল দ্য ওয়ার্ল্ড, তারাই এই সমাজকে চালাচ্ছে। অর অ্যাটলিস্ট দে শুড ডু সো, অথবা তাদেরই এই সমাজকে চালানো উচিত। আফটার হি গট টু নো হিউই বেটার, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বোহেমিয়ান স্পিরিট অ্যান্ড হিজ জেনারাস রেকলেস অ্যাটিটিউড and had given him the permanent entry to his studio. যাই হোক, পরে যখন সে হিউইকে, মানে এই অ্যালান ট্রেভর হিউইকে আরও ভালোভাবে জানলো, তখন
আমরা দেখছি অ্যালান ট্রেভর হিউইকে আরও বেশি করে পছন্দ করছে। অ্যালান ট্রেভর, যিনি একজন বেশ বিখ্যাত চিত্রকর, তিনি কিন্তু সব বাড়িতে হিউইর ঢোকার পারমিশন নেই, কিন্তু তিনি হিউইর এই জেনারাস রেকলেস নেচার বা নির্ভীক দয়ালু মন, তার এই বুয়েন্ট স্পিরিট, তার এই অপটিমিস্টিক চিয়ারফুল নেচার, এইসবকে অনুভব করে আমরা দেখছি অ্যালান ট্রেভর তিনি তার স্টুডিওতে হিউইকে সবসময়ই প্রবেশের অধিকারটা দিয়ে রেখেছেন। When Huey came in, he found Trevor putting the finishing touches to a wonderful life-size picture of a beggar man. যখন হিউই অ্যালান ট্রেভরের স্টুডিওতে ঢুকলো তখন সে দেখলো যে অ্যালান ট্রেভর একটা পূর্ণাবয়ব ছবি, একটা পূর্ণাবয়ব ভিখারির ছবিতে তুলির শেষ টানটা দিচ্ছে। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেস্ট প্ল্যাটফর্ম ইন এ কর্নার অফ দ্য স্টুডিও। আর যে ভিক্ষুকটি এই ছবিটার জন্য মডেল হয়েছে, যে পোজ দিচ্ছে, সে তাকে দেখছি যে স্টুডিওর একটা কোণাতে একটা উঁচু প্ল্যাটফর্ম বা কোনো একটা উঁচু স্থানের উপরে কোনো কিছু উঁচু একটা জিনিস রাখা আছে, তার উপরে সে দাঁড়িয়ে এই ছবিটার জন্য পোজ দিচ্ছে বা সে এই ছবিটার জন্য মডেল হয়েছে। হি ওয়াজ এ উইজেন্ড ওল্ড ম্যান উইথ এ ফেস লাইক রিঙ্কেল পার্চমেন্ট অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন। এই লোকটি একটি শুষ্ক বয়স্ক লোক। উইজেন্ড ওল্ড ম্যান, উইজেন্ড মানে হচ্ছে শুষ্ক, ঠিক আছে? এই লোকটি শুষ্ক একজন বয়স্ক লোক। উইথ এ ফেস লাইক এ রিঙ্কেল পার্চমেন্ট, তার যে মুখ সেটা গোটা মুখটাতে আমরা দেখছি কুচকে গেছে চামড়া। পার্চমেন্ট হচ্ছে ভেড়া বা ছাগলের যে চামড়া, সেই চামড়াকে পরিষ্কার করে তার উপরে ছবি আঁকা বা লেখা হতো, তাকে আমরা বলি পার্চমেন্ট। এই লোকটার যে গাল সেটা আমরা দেখছি কুচকে গেছে, যেন পার্চমেন্টটাও একটুখানি কোচকানো হয়, সেরকম এই পার্চমেন্টের মতো তার গালের চামড়াও কুচকে গেছে। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে চোখের দৃষ্টি সে অত্যন্ত করুণ, তার চোখের যে দৃষ্টি অত্যন্ত করুণ। আর এই শোল্ডার ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লোক, এবং তার কাঁধেতে আমরা দেখছি একটা খসখসে একটা আলখাল্লা ঝোলানো রয়েছে, খসখসে একটা ছেঁড়া খোড়া আলখাল্লা ঝোলানো রয়েছে। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, সবই ছেঁড়া ফাটা, কারণ একটা ভিখারির যে আলখাল্লা তাতে আর সেটা সুন্দর হবে কী করে, তার মধ্যে প্রচুর ছেঁড়া ফাটা রয়েছে। সেরকম একটা ছেঁড়া ফাটা আলখাল্লা আমরা দেখছি তার কাঁধে ঝোলানো রয়েছে। হিজ থিক বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কোবলড, তার যে জুতো সেই গোটা জুতোতে অনেক তাপ্পি মারা, প্যাচ মানে অনেক তাপ্পি মারা, জুতোটা ছিঁড়ে ফুঁড়ে গেছে, তাতে অনেক তাপ্পি মারা এবং সেগুলোকে সেলাই করা হয়েছে। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লেন্ট অন এ রাফ স্টিক, এবং এক হাতেতে সে একটা শুকনো লাঠিকে ধরে আছে, মানে সেরকমভাবে ভিখারিরা অনেক সময় হাতে লাঠি নিয়ে থাকে, সেরকম একটা শুকনো লাঠিকে সে ধরে আছে। হোয়াইল উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, এবং অন্য হাতেতে সে তার একটা ফুটি ফাটা টুপি, সেই টুপিটাতে সে যেন ভিক্ষা চাইছে, সেরকমভাবে টুপিটা হাতে ধরা। মানে মডেলটা যেভাবে পোজ দিচ্ছে সেই পোজটা হচ্ছে তার এক হাতেতে একটা ফুটি ফাটা টুপি, সেটা সে বাইরে হাত থেকে প্রসারিত করে ধরে রেখেছে, মানে সেখানে মানুষ ভিক্ষা দেবে, এবং একটা হাতেতে সে একটা শুকনো লাঠিকে ধরে আছে। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, হুইসপার্ড হিউই অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড। কি অপূর্ব তোমার এই মডেল, হিউই তার বন্ধু এই ট্রেভরের কানে ফিসফিস করে বলল। অ্যান অ্যামেজিং মডেল, শাউটেড ট্রেভর অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। অসাধারণ মডেল ট্রেভর, সে আমরা দেখছি একদম গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল। আই শুড থিঙ্ক সো, অবশ্যই অসাধারণ। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে। এইরকম ভিখারি প্রতিদিন খুঁজে পাওয়া যায় না, এইরকম ভিখারির সঙ্গে প্রতিদিন কারোর আলাপ হয় না। অবশ্যই অসাধারণ সুন্দর মডেল। এ ট্রুভেল মসে এ লিভিং ভেলাস্কেজ। এই যে ট্রুভেল, TROUVAILLE, ট্রুভেল হচ্ছে দুষ্প্রাপ্য। ট্রুভেল এটা একটা ফরাসি উচ্চারণের মানে হচ্ছে দুষ্প্রাপ্য। আর এই যে মর্টসে, এটার উচ্চারণটা হচ্ছে মসে, ফরাসিতে উচ্চারণটা হচ্ছে মসে, MORTCHER। মসে মানে হচ্ছে মাই ডিয়ার, প্রিয় বন্ধু বা হে বন্ধু। এই মডেল সুন্দর শুধু না, এটি দুষ্প্রাপ্য, এরকম মডেল পাওয়াই যায় না। এ ট্রুভেল মসে এ লিভিং ভেলাস্কেজ। ভেলাস্কেজ ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, দিয়াগো ভেলাস্কেজ, তার রেফারেন্স দেওয়া হয়েছে। ভেলাস্কেজ একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন, এবং এখানে যে লিভিং ভেলাস্কেজ তার মানে হচ্ছে এ একটা জীবন্ত ভেলাস্কেজ। ভেলাস্কেজকে যখন তিনি জীবিত ছিলেন যেমন সুন্দর দেখতে ছিল,
এই যে মডেলটিকে আমি পেয়েছি এও সেই ভেলাস্কেজের মতোই সুন্দর দেখতে। মাই স্টার্স, আমার সৌভাগ্য, এরকম ঘটনা ঘটে না, আমি এই যে মডেলকে পেয়েছি এটা আমার সৌভাগ্য। মাই স্টার্স, হোয়াট অ্যান ইচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। রেমব্র্যান্ডের হাতে, রেমব্র্যান্ড তিনি বিশ্ববিখ্যাত শিল্পী, সেই রেমব্র্যান্ডের হাতে যদি এই মডেলটি পড়তো তিনি তাকে নিয়ে কি ছবি না আঁকতেন। আমি তো আর রেমব্র্যান্ড না, আমি অত সুন্দর কিছু আঁকতে পারবো না, কিন্তু ইনি যিনি মডেল হয়েছেন তিনি সত্যি অসাধারণ সুন্দর, মানে অ্যাজ এ মডেল খুবই ভালো। আমি খুঁজে পেয়েছি তাকে, যদি রেমব্র্যান্ডের হাতে এই মডেলটি পড়তো তাকে নিয়ে রেমব্র্যান্ড কি অসাধারণ ছবি না আঁকতো। পুয়ার ওল্ড চ্যাপ সেড হিউই, হাউ মিজারেবল হি লুকস। অ্যালান ট্রেভারের কথা শুনে হিউই কি বলছে, আহারে এই লোকটা কি করুণ অবস্থা, হাউ মিজারেবল হি লুক, দেখে খুব খারাপ লাগছে। বাট আই সাপোজ টু ইউ পেইন্টার হিজ ফেস ইজ হিজ ফরচুন। কিন্তু আমার মনে হয়, আমার কাছে ওকে খুব করুণ লাগছে, ওকে দেখে আমার খারাপ লাগছে, কিন্তু অ্যাজ এ পেইন্টার তুমি হয়তো আরও ভালো বলতে পারবে যে পেইন্টারদের কাছে যারা মডেল তাদের মুখটাই হচ্ছে তাদের অ্যাসেট, সেই মুখটা থেকেই তাদের অর্থ উপার্জন হয়। সার্টেনলি রিপ্লাইড ট্রেভার, ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি ডু ইউ। অবশ্যই যে মডেল হবে তার মুখ চোখের ভাবভঙ্গি তো তাকে অর্থ রোজগারে সাহায্য করবে। আমি যদি একটা এমন ভিখারি আমার মডেল হিসেবে নিয়ে আসি যে ভিখারিকে দেখে তার চোখ মুখ সুখী সুখী মনে হয়, তাহলে আমার ছবিটা কি আদপে দাঁড়াবে? ভিখারির মুখ নিশ্চয়ই খুব সুখী সুখী হবে না। How much does a model get for sitting? asked Huey as he found himself a comfortable seat on a divan. একটা ডিভানেতে হিউই, মানে একটা সোফাতে হিউই আমরা দেখছি এবার ধীরে সুস্থে বসছে, এবং বসতে বসতে সে জিজ্ঞেস করছে, আচ্ছা এই মডেলগুলো এই তোমার এখানেতে এক একটা সিটিংয়ের জন্য বা এক একটা পর্বের জন্য কত টাকা করে পায়? এ শিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য 1 শিলিং। শিলিং হচ্ছে 120, তবে পাউন্ড, 1 পাউন্ডের 20 ভাগের 1 ভাগ তাকে আমরা বলি 1 শিলিং, ঠিক আছে, মানে যাকে বলে 12 সেন্ট। সেই 12 সেন্ট বা 1 শিলিং, 1 ঘন্টায় 1 শিলিং আমরা এই মডেলদেরকে দিই। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান? হ্যাঁ গো অ্যালান, তুমি তোমার এই ছবিটার জন্য কত টাকা পাবে? ও ফর দিস আই গেট 2000, এইটার জন্য আমি 2000 পাবো, এই ছবিটার জন্য আমি 2000 টাকা পাবো। পাউন্ডস, পাউন্ডে পাবে? 2000 পাউন্ড পাবে? গিনিজ, পেন্টার্স পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। না না, পাউন্ডে পাবো না, গিনিতে পাবো। 1 গিনি ইজ ইকুয়াল টু 21 শিলিং। একটা গিনি হচ্ছে 21টা শিলিংয়ের সমান, এবং গিনি একটা স্বর্ণ মুদ্রা, মানে 21 শিলিংয়ের সমান অর্থ সম্পন্ন যে স্বর্ণ মুদ্রা তাকে বলা হয় গিনি। অর্থাৎ এখানে সে 2000 গিনি পাবে, মানে 2000 গুণিত 21, ওকে, মানে 42,000 সে শিলিং পাবে হিসেবে। 1 ঘন্টার জন্য এই মডেলটা 1 শিলিং পাচ্ছে, আর এই পুরো ছবিটা আঁকার জন্য আমরা দেখছি অ্যালান 2000 গিনি পাচ্ছে। ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ। আমার মনে হয় এই মডেলটারও এই অর্থের কিছুটা ভাগ পাওয়া উচিত। ক্রাইড হিউই লাফিং, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। তার কারণ তোমরা যেমন কষ্ট করছো এরাও কিন্তু প্রচণ্ড কষ্ট করছে, কাজেই তুমি যে অর্থটা পাবে তার একটা ভাগ এর পাওয়া উচিত। ননসেন্স, ননসেন্স, নির্বোধ কোথাকার। লুক এট দ্য ট্রাভেল অফ লাইং অন দ্য পেন্ট অ্যালোন অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স ইজেল। এই সারাদিন ধরে এই ইজেলের সামনে হাতে রঙের তুলি নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকা কি যন্ত্রণা তুমি জানো? সারাদিন ধরে ইজেল মানে যার উপরে, যে স্ট্যান্ডের উপরে এই সমস্ত ছবি আঁকার জিনিসপত্র লাগিয়ে বা আর্ট পেপার লাগিয়ে ছবি আঁকা হয় তাকে বলা হয় ইজেল। তাই ইজেলের সামনে এই হাতে রঙের ব্রাশ নিয়ে সারাদিন ধরে দাঁড়িয়ে থাকার যন্ত্রণা কি তুমি জানো? ইটস ভেরি ওয়েল হিউই ফর ইউ টু টক। তোমার পক্ষে এটা বলা খুবই সোজা, তোমার পক্ষে এই সমস্ত কথা বলা খুব সোজা, কারণ তুমি এই কষ্টটা করছো না। বাট আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার আর মোমেন্টস হোয়েন আর্ট মোস্ট অ্যাটেন্স টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই যে মাঝে মাঝে এই আর্ট, এই যে শিল্পকলা, এ ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রমের থেকেও কঠিন হয়ে যায়। শিল্প যেটাকে দেখে মনে হয় ফাইনার ফিলিংস, এটা কিন্তু করতে কায়িক শ্রমের মতোই সমান পরিশ্রম হয়।
কাজেই আমার যে অর্থ তার ভাগ আমি কেন দেবো? তোমার পক্ষে এটা বলা সোজা, কারণ তুমি এই কষ্টটা করছো না। বাট ইউ মাস্ট নট চ্যাটার, বেশি বক বক করো না। আই অ্যাম ভেরি বিজি, আমি এখন খুব ব্যস্ত। স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, একটা সিগারেট ধরাও এবং চুপ করে বসো, কথা না বলে একটা সিগারেট খাও। After some time the servant came in and told Trevor that the frame maker wanted to speak to him. কিছুক্ষণ পরে দেখছি আমরা একটা ভৃত্য বা চাকর এসে ট্রেভারকে বললো যে ফ্রেম মেকার, যে এই সমস্ত ইজেলগুলো বানায়, সে ট্রেভারের সঙ্গে কথা বলতে চাইছে। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট, আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট। হিউই, চলে যেও না, আমি 1 মিনিট পরেই ফিরে আসছি, আমি যাবো আর সঙ্গে সঙ্গে ফিরে আসবো, তুমি চলে যেও না। The old beggarman took advantage of Trevor's absence to rest for a moment on a wooden bench that was behind him. যাই হোক, এই ট্রেভার যখন বেরিয়ে গেল, আমরা দেখছি এই যে ভিক্ষুকটি, যে এই মডেল হিসেবে পোজ দিচ্ছে, সে কিছুক্ষণ একটু বিশ্রাম নেওয়ার জন্য পাশে একটা কাঠের বেঞ্চ ছিল, তাতে দেখছি আমরা বসছে। He looked so forlorn and wretched that Huey could not help pitying him. তাকে দেখে এত দুঃখী এবং এত আশাহীন, ফোরলন হচ্ছে স্যাড অ্যান্ড হোপলেস, তাকে দেখে এত দুঃখী, এত আশাহীন মনে হচ্ছে এবং এত রেচেড, এত অবসন্ন ক্লান্ত মনে হচ্ছে, দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, যে তাকে দেখে হিউইর মনে খুব দয়া হলো। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং সে পকেটে হাত ঢুকিয়ে দেখলো যে তার কাছে কি পয়সা আছে। মানে হিউই এই দরিদ্র ভিক্ষুককে দেখে হিউইর মনে খুব দয়া হয়েছে। আমরা আগেই জেনেছি হিউই এমনিতে খুব দয়ালু, তার নিজের পয়সা নাই কিন্তু তার মন ভর্তি দয়া। সে পয়সার অভাবে বিয়ে করতে পারছে না, কিন্তু তার মন ভর্তি দয়া, এবং আমরা এই ভিক্ষারিটাকে দেখে তার মধ্যে একটা দয়ার জন্ম হয়েছে এবং সে পকেট হাত রাখছে যে তার কাছে কি পয়সা আছে, সেই পয়সাটাই ভিখারিকে দেবে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সোভরেন অ্যান্ড সাম কপার, সে খুঁজে পেল একটা সোভরেন হচ্ছে গোল্ড কয়েন, গোল্ড কয়েন, একটা সোনার টাকা, অ্যান্ড সাম কপার্স, এবং কিছু তামার পয়সা। একটা সোনার টাকা রয়েছে এবং কিছু তামার পয়সা রয়েছে, আর কিছুই তার পকেটেতে নাই। পুওর ওল্ড ফেলো, হি থট টু হিমসেলফ, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু। আরে এই লোকটার খুব অবস্থা খারাপ, আমার কাছে একটা সোনার টাকা এবং কিছু তামার পয়সা রয়েছে, কিন্তু আমার থেকেও এই লোকটাকে দেখে আমার মনে হচ্ছে এর এই সমস্ত অর্থগুলোর বেশি দরকার। He wants it more than I do, but it means no hansoms for a fortnight. কিন্তু এই পয়সাগুলো যদি আমি একে দিয়ে দিই, তার মানে হলো 15 দিন আমি আর কোনো এই ঘোড়ায় চড়া গাড়িতে কোথাও যাতায়াত করতে পারবো না। এই হ্যান্ডসাম হচ্ছে ক্যারেজ ড্রন বাই হর্স ড্রিভেন ক্যারেজ, মানে ঘোড়ায় টানা গাড়ি, যাকে আমরা বলি কোচওয়ান। সেই কোচওয়ান গাড়ি, সেই যুগেতে কোচওয়ান গাড়িতে করেই এক স্থান থেকে অন্য স্থানে মানুষজন যাতায়াত করতো। তা সে বলছে, হিউই বলছে, যদি আমি এই টাকাটা দিয়ে দিই তাহলে পরের যে ফোর্টনাইট মানে হচ্ছে 15 ডেজ, পরের 15 দিন আমি আর এই ঘোড়ায় টানা গাড়িতে, মানে গাড়িতে করে যাতায়াত করতে পারবো না, আমাকে হেঁটে হেঁটেই যাতায়াত করতে হবে। যাই হোক, না হ্যাঁ, হেঁটে হেঁটেই যাতায়াত করবো, কিন্তু এই লোকটাকে দেখে মনে হচ্ছে এর পয়সাটার খুবই দরকার। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও অ্যান্ড স্লিপ দ্য সোভরেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড, এবং আমরা দেখছি সে সেখানে যেখানে বসেছিল সেখান থেকে সে সেই লোকটির কাছে গেল এবং লোকটির হাতেতে সেই সোনার টাকাটি সে দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড এ ফেইন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ রেচেড লিপস, এই বয়স্ক লোকটা চমকে উঠলো এবং তারপরে আমরা দেখছি একটা হালকা হাসি তার ওই শুকনো ঠোঁটেতে খেলে গেল। যেই না হাতে সোভরেনটা আচমকা পড়লো বা পেলো এই লোকটা, সেই লোকটা চমকে গেল, কারণ সে ভাবেনি যে কেউ তাকে এখানেতে একটা সোভরেন বা সোনার কয়েন দেবে, এবং সেই লোকটা চমকে গেল এবং তার চোখ মুখ শুকনো, সেই তার এই শুকনো ঠোঁটেতে, শুকনো মুখেতে আমরা দেখছি একটা হালকা হাসি খেলে গেল। থ্যাংক ইউ স্যার, হি সেড, থ্যাংক ইউ, ধন্যবাদ মহাশয় আপনাকে, অত্যন্ত ধন্যবাদ, সে বলল। ওকে, আজকে দ্য মডেল মিলিয়নিয়ারে এতটা পর্যন্ত আমরা পড়বো, কারণ এর পরের পার্টেতে মানে এটা হচ্ছে হিউই সেই লোকটিকে দেখে, সেই মডেলকে দেখে তার মনের ফিলিংস এবং সেই ফিলিংসের বশবর্তী হয়ে সে কী করলো, এতটা পর্যন্ত আমরা পড়লাম। এর পরের দিন এই লোকটিকে এবং এই ঘটনার পরে হিউইর জীবনেতে কী পরিবর্তন এলো সেটা আমরা নেক্সট দিন পড়বো। ওকে,
তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, এবং সেই টিউটোরিয়ালটা কমপ্লিট হওয়ার পরে আমরা যাবতীয় এমসিকিউগুলো করে নেব। কেমন লাগলো তোমাদের পড়ানোটা আমাকে জানিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। ওকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও।